সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি ফেব্রুয়ারি 1969 শামসুর রাহমানের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে শহীদদের আত্মত্যাগ, ভাষা ও স্বাধীনতার জন্য সংগ্রাম ও গণসচেতনতা। কবিতাটির মূল বার্তা হচ্ছে, ভাষা শহীদদের আত্মত্যাগ নিঃশেষ হয়নি, বরং তা জাতীয় আন্দোলন ও আত্মপরিচয়ের জাগরণে রূপ নিয়েছে। মূলত এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদেরকে, এছাড়াও শহীদদের স্মৃতি ও তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে জাতীয় চেতনার জন্ম, তা কিভাবে 1969 গণ অভ্যুত্থানে পুনর্জীবিত হয়ে উঠেছিল। তো শুরু করছি আজকের এই ফেব্রুয়ারি 1969 এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ। এই কবিতাটির গঠন ও ছন্দ নিয়ে আলোচনা করা হয়েছে একদম শেষের স্লাইডে। এর লাইন, পংক্তি এবং স্তবকের মধ্যে ভিন্নতা রয়েছে, যেটি তোমাদের জন্য জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিল, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলসিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। আমরা বুঝতে পারছি যে আলোচ্য কবিতাটি শহীদদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এবং শহীদদের সেই স্মৃতিকে, সেই রক্তকে বিভিন্ন উপমার সঙ্গে উপমিত করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আসুন দেখি এর অর্থগুলো জানার চেষ্টা করি। বলা হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া একটি জনপ্রিয় ও সৌন্দর্যবর্ধক ফুল। থরে থরে বা স্তরে স্তরে কিংবা সুবিন্যস্ত করে। এরপর কেমন নিবিড় হয়ে, নিবিড় অর্থ গাঢ়, ঘন বা গভীর। মিছিল, শোভাযাত্রা বা জনগণের দলবদ্ধ পদচারণাকে বলা হয় মিছিল। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। শহীদ কারা? যিনি ধর্ম, দেশ, ন্যায় কিংবা ন্যায়সঙ্গত আদর্শের জন্য প্রাণ উৎসর্গ করেন, তাকে শহীদ বলা হয়। ঝলসিত, উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। বুদবুদ অর্থ হচ্ছে জলবিম্ব বা পানির ভুরভুরি। স্মৃতি গন্ধে, স্মৃতিময় ঘ্রাণে বা স্মৃতির আবেশময়তায়। ভরপুর অর্থ হচ্ছে পরিপূর্ণতা। আসলে কিভাবে এখানে আমরা 1952 সালের যারা শহীদ হয়েছে এদের আত্মত্যাগ এবং স্মৃতি কিভাবে 1969 এসেও আমাদেরকে জাগিয়েছে, আমাদেরকে উদ্ভাসিত করেছে, সেটি বলা হয়েছে এই আলোচ্য কবিতাংশের মধ্যে। দেখুন, এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবির হৃদয়ে 21-এর চেতনার প্রতীক। কবি প্রতিনিয়তই 21-এর সংগ্রামী চেতনা অনুভব করেন। একবার চলে গিয়ে আবার ফিরে আসে 21, প্রতি বছরেই বারবার ফিরে আসে। আবার কৃষ্ণচূড়ার ডাল রক্তের মতো লাল হয়ে ওঠে ফুলে ফুলে। কবির মনে হয় যেন ভাষা শহীদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে। কবির কাছে চির অম্লান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি একাকী শহীদদের রক্তের প্রতীক হয়ে তাদের মহিমা ছড়াচ্ছে এই কৃষ্ণচূড়ার ডালের বা ফুলের মধ্য দিয়ে। বছর যায়, বছর আসে, প্রতি বছর কৃষ্ণচূড়ার ফুল ফোটে। সেই কৃষ্ণচূড়ার ফুল আমাকে স্মরণ করিয়ে দেয় 1952 সালের ভাষা শহীদদের স্মৃতিময় কথা। আর 21-এর যে কৃষ্ণচূড়া, সেই কৃষ্ণচূড়ার রং, তার ফুল আমাদের চেতনাকে প্রকাশ করে। কবি এখানে আমাদের চেতনার রঙের সঙ্গে কৃষ্ণচূড়াকে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য যারা জীবন দিয়েছে, রক্ত উৎসর্গ করেছে, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। এর পরের অংশে রয়েছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনানই রং। এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষায় আসে, অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় এই লাইনটি তুলে দিয়ে এর ব্যাখ্যা বা এর মহত্ব জানতে চাওয়া হয়। এখানে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। 21 বলতে এখানে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, যা 1952 সালকে বোঝানো হয়েছে। আর কৃষ্ণচূড়া লাল কমলা রঙের দৃষ্টিনন্দন গাছ, যা সাধারণত বেদনার, বিদ্রোহের, ভালোবাসার ও স্মৃতির প্রতীক। যেমন 1952-র ভাষা আন্দোলনের স্মৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে কৃষ্ণচূড়ার ফুল, তার লাল রং। আমাদের চেতনার রং, চেতনাই হচ্ছে আমাদের আত্মপরিচয়, দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ, প্রতিবাদের প্রতীক। রং অর্থ হচ্ছে এখানে ভাষা শহীদের রক্তের প্রতীকী লাল রং। অর্থাৎ বাঙালি জাতি যুগে যুগে বহু বিভাষী এবং বিজাতি দ্বারা শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে।
অবহেলিত, বঞ্চিত থেকেছে। অবশেষে মায়ের ভাষার উপর আঘাত তারা সহ্য করে নিতে পারেনি। প্রতিবাদে ফেটে পড়েছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি। 144 ধারা ভঙ্গ করে মিছিল করার অপরাধে পুলিশ তাতে নির্বিচারে গুলি চালিয়েছিল। ফলে এদেশের মানুষের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছে। সেই রক্তাক্ত পথ ধরেই পরবর্তীকালে আন্দোলন ও সংগ্রামে সফলতা পেয়েছে বাঙালিরা। আর এভাবেই 21 হয়ে উঠেছে বাঙালিদের চেতনারই রং। এরপর দেখি এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। প্রত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথ ও ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্থানা। শব্দার্থ বিপরীত অর্থ হচ্ছে বিরুদ্ধ বা বিপক্ষ। প্রত্যহিকতায় বা দৈনন্দিন বা প্রতিদিন সন্ত্রাস আনে। সন্ত্রাস অর্থ হচ্ছে সহিংস বা ভীতিকর কার্যকলাপ যে করে তাকে সন্ত্রাস বলা হয়। ঘাতকের অশুভ আস্তানা, ঘাতক অর্থ হচ্ছে খুনি বা হত্যাকারী, অশুভ হচ্ছে অমঙ্গল বা অকল্যাণকর, আস্তানা অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা থাকার ঘর। এখানে বোঝানো হচ্ছে এই যে অধিকার আদায় সংগ্রামের চেতনার রং, প্রেরণার উৎস 21, এর বিপরীতেও আছে অন্য এক রং, যা আলোকে ঢেকে নিয়ে আধারের সূচনা করে, সত্যকে আড়াল করে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করে, নীচতা, হীনতা এবং অন্যায় অবিচারকে ছড়িয়ে দেয়। সেই রং মূলত বিপরীত রং, যার কবির ভালো লাগে না, কারণ সে রং অস্থির করে তোলে, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, এছাড়াও মানুষকে নিরাপত্তাহীনতায় নিয়ে যায়। কবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই রঙের জয় জয়কার অবস্থা দেখতে পান। কবির দেশ আজ সেই রঙের অশুভ ছায়ায় নিমজ্জিত। পুরো দেশ যেন ঘাতকের আস্থানায় পরিণত হয়েছে। এখানে ঘাতক বলতে পাক বাহিনীকে বোঝানো হয়েছে। যে রং মূলত সন্ত্রাস, খুনাখুনি, রাহাজানি, অনিয়ম, মিথ্যা, অশান্তি, বিশৃঙ্খলা নিয়ে আনে, সেই রঙেই হচ্ছে বিপরীত রং। আর সেই রং দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি একদম ছেয়ে গেছে বা ঢেকে গেছে। মূলত কবি এখানে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের এই উপমাটি ব্যবহার করেছেন। 1969 সালে পাক বাহিনী যেভাবে বাঙালিদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞের চিত্রকে ফুটিয়ে তোলার জন্যই কবি এ ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন। তাই তিনি বলেছেন যে পুরো বাংলা আজ ছেয়ে গেছে ঘাতকের অশুভ আস্থানায়। এরপর দেখি, আমি আর আমার মতোই বহুলোক, রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্থানায়, কেউ মরা আধ মরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। এর অর্থগুলো জেনে নেই। ভুলণ্ঠিত অর্থ হচ্ছে ধরাশায়ী হওয়া, মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন। আর ঘাতক অর্থ হচ্ছে খুনি বা হত্যাকারী। আস্থানায় অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা থাকার ঘর। মানবিক বাগান, ভালোবাসা ও মানবিকতা বা মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। কমল বন হচ্ছে এখানে পদ্ম ফুলের বন। তছনছ অর্থ হচ্ছে ধ্বংস, চুরমার বা বিধ্বস্ত। এখানে কবি বলেন যে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কবি এখানে মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ তছনছ হওয়াকে বুঝিয়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে কবি এবং কবির মতো যারা আছেন তারা প্রতিনিয়তই সেই সব বিশ্বাসঘাতকদের কালো থাবার নিচে বসবাস করছেন। কেউ কেউ তাদের অত্যাচারে মৃত্যুবরণ করছেন, কেউ মুমূর্ষ, আবার কেউ ভীষণ জেদি, প্রতিবাদ করছে, বিদ্রোহে ফেটে পড়েছে ঘাতকদের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে। কবির চারপাশে যা কিছু মানবিক ছিল তা সবই ধ্বংস বা তছনছ হয়ে যাচ্ছে। অশুভ শক্তির দাপটে ফুলের মতো সাজানো সংসার মানুষের ভেঙে যাচ্ছে। পরিবেশ সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে খেপা অশ্বের পদভারে। এরপর রয়েছে বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে সৈন্য তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। 1969-এও মানে 1952 সালের ভাষা আন্দোলনের চেতনা ও আত্মত্যাগ শুধুমাত্র সেই সময়ে সীমাবদ্ধ ছিল না, তা পৌঁছে গেছে 1969-এও। সালাম, শহীদ সালামকে স্মরণ করা হয়েছে। বরকত হলেন আরেক ভাষা শহীদ। ঘাতক অর্থ হচ্ছে রক্তপিপাসু বা হত্যাকারী, আর সম্মুখে সামনে বা অভিমুখে।
তাহলে এই যে 1952 যে স্পিরিট, তা কিন্তু শুধু সেই 52তে থেমে থাকেনি, তা 1969-এও পৌঁছে গেছে। সেখানে গিয়েও 52 শহীদদের বরকত, সালামদের আত্মত্যাগ, তাদের রক্ত আজও বাঙালিকে উজ্জীবিত করছে, সেই কথাই তিনি এখানে তুলে ধরেছেন। কবি মনে মনে ভাবেন সে কারণে 1969 সালেও আবার সেই 21-এর চেতনা ফিরে এসেছে। ভাষার দাবিতে সালাম, বরকত যেমন 144 ধারা ভেঙে রাজপথে নেমেছিল, ঘাতকের লগ্ন থাবার সামনে যেমন বুক পেতে দিয়েছিল, আজ সেই চেতনাই যেন ফিরে এসেছে। 1952 সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের ক্রমধারা অধিকতর সচেতন হয়ে ওঠা মানুষ আজ 1969-এও গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা প্রতিবাদের মধ্য দিয়ে শোষকের ভিত নাড়িয়ে দিচ্ছে। 1969 সালে স্বৈরাচারী শাসকের পতনের জন্য আপামর জনতা একত্রবদ্ধ হয়ে যে গণ অভ্যুত্থানের সূচনা করেছিল, তা মূলত শোষকের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। এরপর দেখি এখানে বলা হচ্ছে যে সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ ঢাকা এখানে মূলত সালামের চোখে, এখানে জাগ্রত ও চেতনায় উজ্জ্বল ঢাকাকে বোঝানো হয়েছে। সালাম বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ, যিনি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ এখন সবুজ, শ্যামল, নবীন, আশাবাদী ও স্বাধীনতা প্রত্যাশী। এখানে বলা হচ্ছে সেদিন সালামের চোখে মুখে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার যে চেতনা ছিল, তা আবার ফিরে এসেছে। তাই তো সালামের চোখে আজ ঢাকা উজ্জ্বল, আলোকিত, তরুণ, শ্যামল পূর্ব বাংলা। এই বাংলায় আজ অপূর্ব সুন্দর হয়ে দেখা দিয়েছে সালামের চোখে। তাদের সবার চোখে মুখে মুক্তির আলো আজ উদ্ভাসিত। তাই কবি বলেছেন সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এরপর দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে অবিরত অর্থ হচ্ছে বিরামহীন, অনবরত, থেমে না থাকা, আর অবিনাশী অর্থ হচ্ছে শাশ্বত, চিরন্তর, নষ্ট না হওয়া। কবি রাজপথে নেমে দেখলেন সবাই 21-এর চেতনাকে বুকে ধারণ করে সামনে নির্ভীকভাবে এগিয়ে যাচ্ছে। আর 21শে ফেব্রুয়ারিতে সালামের আত্মত্যাগের ফলে অর্জিত প্রিয় বর্ণমালা চেতনার ফুল হয়ে নক্ষত্রের মতো ঝরে পড়ছে। সম্পূর্ণ কবিতাটির মধ্যে বুঝতে পারছি 1969 নিয়ে লেখা হলেও 1952-এর যে আমাদের গৌরব উজ্জ্বল আন্দোলনের যে স্মৃতি, তা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর সর্বশেষ অংশ দেখি, বলা হচ্ছে আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্ত দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদের এই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। শব্দার্থগুলো হচ্ছে গাঢ় অর্থ অবিচল বা দৃঢ়, উচ্চারণে বাচন, কথন বা ব্যক্তকরণ, আর অশ্রু জলে অর্থ চোখের পানি, চত্রে অর্থ আঙ্গিনা, উঠান বা প্রাঙ্গণ, আর হরিত অর্থ সবুজ বা শ্যামল, শিহরিত মানে রোমাঞ্চিত, উপত্যকায় মানে দুটি পাহাড়ের মধ্যবর্তী সমভূমিকে বলা হয় উপত্যকা। সেই ফুল, এখানে সেই ফুল বলতে বাংলা ভাষাকে রূপক অর্থে বোঝানো হয়েছে। এখানে বলছে আর বরকতের দৃঢ় উচ্চারণে সেগুলো আরো প্রাণোজ্জ্বল হয়ে উঠেছে। কবিতা হৃদয়ের বিশালতায় অনুভব করেন বাস্তবের মতো ফুল ফোটে তা বীরের রক্ত আর সেই সব শহীদের দুঃখিনী মায়ের অশ্রু জলের অবদান। বাস্তবের সেই ফুল, চেতনার সেই রং, কবির মতে আমাদের সবার প্রাণ। আমরা যে আনন্দ বেদনায় প্রতিনিয়তই শিহরিত হই, সিক্ত হই, তাতে সেসবের অবদান অপরিসীম। মূলত বলতেই পারি যে বরকতের গাঢ় উচ্চারণে সেগুলো আবার প্রাণোজ্জ্বল হয়ে ওঠে। এ কবিতার সারমর্ম হচ্ছে 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন সময়ে পূর্ব বাংলায় যে গণ আন্দোলনের উদ্ভব হয়েছিল, কবিতাটি সেই জাগরণমূলক আন্দোলনের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল 1969 সালে। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাট বাজার,
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অসংখ্য মানুষ জড়ো হতে থাকে ঢাকার রাজপথে। কবিতাটিতে দেশ মাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। কবিতাটিতে ২১-এর রক্ত ঝরার দিনগুলিতে স্বৈর শাসকের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মাহাত্ম্য ও প্রগাঢ়তা লাভ করেছে। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালাম, বরকতের যে স্মৃতি, রফিকের আত্মত্যাগের মহিমা, তা থেকে উদ্ভূত জাতীয় চেতনার পুনর্জাগরণ তুলে ধরা হয়েছে। কবি বলেন, শহীদের আত্মত্যাগ শুধু ১৯৫২তেই সীমাবদ্ধ ছিল না, তা ১৯৬৯-এও পৌঁছে গিয়েছে। ১৯৬৯-এর গণ আন্দোলন সহ সকল জাতীয় সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। সালামের রক্ত থেকে নক্ষত্রের মতো যে বর্ণমালা ঝরিয়ে পড়েছে, তা আজও অবিনাশী ও চিরজীবন্ত। ফেব্রুয়ারি এখানে শুধু একটি মাস নয়, এটি একটি প্রতীক, আত্মত্যাগ, ভাষা আন্দোলন, গণজাগরণ ও স্বাধীনতার প্রতীক। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমস্ত ক্লাসগুলোকে 4টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা কথা বলেছি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ, দ্বিতীয় পার্টে কথা বলেছি কবিতার এমসিকিউ বিশ্লেষণ, তৃতীয় পার্টে কথা বলেছি এই কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে, এবং চতুর্থ পার্টে কথা বলেছি বিশ্ববিদ্যালয় সহ অ্যাডমিশন পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এমসিকিউ আকারে সেগুলোর বিশ্লেষণ। আশা করি এই ক্লাসটির পাশাপাশি আপনারা বাকি ক্লাসগুলো সংগ্রহ করে দেখে নেবেন। সর্বশেষ কথা বলবো এই কবিতার ছন্দ বিশ্লেষণ নিয়ে। আমরা দেখিয়েছি কিভাবে এখানে ছন্দকে স্থান দেওয়া হয়েছে। আমরা প্রথমে একটি লাইন দেখতে পাচ্ছি, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে কেমন নিবিড় হয়ে। এরপর রয়েছে কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। এখানে দেখতে পাচ্ছি যে প্রথম লাইনের মধ্যে ৮+৮+৬ মাত্রা, দ্বিতীয়তে রয়েছে ৮+৬+৪ মাত্রা, তৃতীয়তে রয়েছে ১২+৬ মাত্রা এবং ৪ নম্বর লাইনে রয়েছে ১৪+৭ মাত্রা। প্রত্যেকটা জায়গায় আমরা অমিল পাচ্ছি। এটাকে আমরা এভাবে বলতে পারি যে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটির উপরের স্তবকটি সূক্ষ্মভাবে পড়লে দেখা যায় গতি খুব সুন্দর, ধীর লয়ের এবং প্রবাহমান, কিন্তু পর্বের গঠন অনিয়মিত, পর্বগুলো নানা মাত্রা এবং পর্ব দৈর্ঘ্য কোনো মিল বা সমতা নেই। যেমন প্রথম পংক্তিটি শেষ হয়েছে দ্বিতীয় লাইনের মাঝখানে, আবার দ্বিতীয় লাইনের মাঝখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় পংক্তি, শেষ হয়েছে আবার তৃতীয় বাদ দিয়ে চতুর্থ লাইনের শেষে। এ থেকে এটাই স্পষ্ট হয় যে কবিতাটি একটি প্রবাহমান উৎকৃষ্ট গদ্য ছন্দে রচিত। আশা করি এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তী সময়ে অবশ্যই অনেক উপকারে আসবে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা এই ক্লাসগুলো পিডিএফ আকারে দিয়েছি, আপনারা নিজেরাও এই ক্লাসগুলো করবেন, অন্যদের কাছেও এগুলো শেয়ার করে দেবেন। তো এই ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।